আজকের অনুষ্ঠান। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। আমি সবসময় মা কামাখ্যার কাছে একটাই প্রার্থনা করি, প্রতিটা মানুষ যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, সবাই যেন সুন্দর থাকে, সবাইকে যেন সর্বক্ষেত্রে যখন তখন কোনো জ্যোতিষীর কাছে যেতে না হয়, যাতে নিজেরাই নিজেদের বিচার করে চলতে পারেন। যারা মা বাবার বয়সে অনুষ্ঠান দেখছেন, তাদের দূর দিগন্তে বসে এই সময় অব্দি জেগে দেখছেন, তাদের চরণে অসংখ্য প্রণাম। এবং ছোট ছোট ভাই বোনদের খুব ভালোবাসা জানাচ্ছি, দাদা বৌদি দিদিদের আন্তরিক শুভেচ্ছা। অনুষ্ঠানটা তারতম্য সব থেকে বেশি গুরুত্ব পায় আপনাদের এই আপনারা বসে দেখেন কেন শুধু টোটকা টিপস, কি কি দেবাশিসদা নতুন নতুন টোটকা বলবে, কি কি টিপস বলবে, এই সমস্ত জিনিস জানার জন্যই আপনারা অনুষ্ঠানটা দেখেন, আমি জানি। প্লাস জানি না কতটা ভালো লাগে কতটা খারাপ লাগে, আমার তো ঠিক জানা নেই, কিন্তু যেটুকু শুনি আপনারা নাকি মানে অধীর আগ্রহে কাগজ কলম নিয়ে, কেউ মোবাইল নিয়ে বসে থাকেন এটাকে ভিডিও রেকর্ডিং করার, কেউ ভয়েস রেকর্ডিং করে পরে যেটাকে শোনা যায় আর কি। আবার আমি স্কটল্যান্ডে ম্যানচেস্টার যখন গেছিলাম তখন আমি শুনেছিলাম যে তারা আবার ওই সেট টপ বক্সের মধ্যে সেটাকে রেকর্ডিং সিস্টেম কি আছে সেটাও করে রেখে দেয় তারা, যাতে পরে আবার যেটাকে ভালো করে অনুষ্ঠানটা দেখতে পায়। এই কৃতিত্বটা সম্পূর্ণ আপনাদের, আমার কিছু ব্যাপার নিয়ে মধ্যে যে আমি বিরাট ব্যাপার করলাম বা আমার তরফ থেকে বিরাট কিছু হচ্ছে, আমি প্রচন্ড উচ্চ পর্যায়ে চলে গেছি, এসব নাথিং, কিছু না। আপনারা দেখছেন বলেই আমি দেবাশিস মুখার্জি, না হলে আমি দেবাশিস মুখার্জি হতে পারতাম না। পৃথিবীতে সবাই এরকমই, তাই একজন একজনকে প্রাধান্য দেয় তবেই সে প্রাধান্য পায়। সে নিজেই যদি বলে আমি প্রাধান্য পেয়েছি, আমার তো মনে হয় সে বেশি প্রাধান্য পেতে পারে না। যাই হোক, আজকে টোটকার মধ্যে আসবো অনেক নতুন নতুন টোটকা, অনেক নতুন নতুন কথা, অনেক নতুন নতুন গল্প, যেগুলো ঘটনা, জীবনের ঐতিহাসিক সত্যি ঘটনা, অনেক কিছুই জানাবো। তবে ছোট ছোট জিনিস আগে জানিয়ে রাখি, আমি প্রত্যেকটা অনুষ্ঠান করি তার আগে একটা জিনিসকে বেশি গুরুত্ব দিই। দেখুন, একটা মন্দির, চলতে ফিরতে জীবনটা একটা মন্দির, শরীরটা একটা মন্দির। দেখবেন একটা মন্দিরে যখন প্রবেশ করা হয়, খুব সুন্দর একটা স্বাভাবিক মন্দিরে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ভেতরে গিয়ে একটু বসতে ইচ্ছা করে, একটা সুগন্ধ ধূপ জ্বলছে, পারিপার্শ্বিক পারিপার্শ্বিক জায়গাটা একটা সুন্দর হয়ে উঠেছে, যেখানে একটু বসতে মন চায়। আজকে যেমন মন খারাপ হলে কেন মনে হয় আমাদের যে আদ্যাপীঠে যাই বা একটুখানি বেলুর মঠে যাই, গঙ্গার ধারে গিয়ে একটু বসি, মনটা হালকা হয়ে যাবে। শক্তি আছে ওখানে, স্বামীজির শক্তি, ঠাকুরের শক্তি, প্রকৃতির শক্তি। কেন, প্রকৃতির শক্তি সব থেকে পরম পরম শক্তি, তার উপরে কিছু নেই। কেন আমরা বেড়াতে চলে যাই মাঝে মধ্যে, অনেকের কিছু হলে, মন খারাপ হলে চলো ছুটি কাটিয়ে আসি, একটু হরিদ্বারে স্নান করে আসি, এগুলো পরম পাওনা। কেন কি, প্রকৃতি থেকে এত অপরূপ দান দেয় আমাদের, যেটা আমরা ফেরাতে পারি না, সেটা নিতে আমরা বাধ্য, এবং নিলে আমরা উল্টে ভালো থাকি। ওই জন্য বলে প্রকৃতির বিরুদ্ধে যাওয়া যায় না, ওটা সিস্টেম, ওটাই নিয়ম। আর আমরা সিস্টেমের ভেতরে, সিস্টেমের বাইরে নয়। তাহলে এই জায়গাটা মন্দিরে বসে আছি পরিষ্কার পরিচ্ছন্ন, বসে মনের কথা ওই বিগ্রহ মূর্তিটাকে বলতে ইচ্ছা করছে। হয় ধরা যাক এটাকে, হয় বাবা লোকনাথ বাবার মন্দির বা সাই বাবার মন্দির, যে কোনো মন্দির ধরলাম, বা কোনো দেবাদিদেব মহাদেবের মন্দির, মায়ের মন্দির। তার কারণটা কি? তার কারণ হচ্ছে সেই জায়গাটাকে এতটাই পরিষ্কার রাখা হয় যাতে মানুষ এসে মনের কষ্টটা সেখানে জানাতে পারে। এবার একটু উল্টোটা চলে যাই, ধরুন সেই মন্দিরটার সামনে 5 লক্ষ জুতো পড়ে আছে, ভেতরে নোংরা হয়ে রয়েছে, ঠাকুরের জায়গাটা পরিষ্কার হয় না, তাহলে সেখানে কি আপনি মনের কথা বলতে পারবেন? বা সেখানে কি আপনার ইচ্ছা হবে? তখন মনে হবে দূর বাবা, কতক্ষণে বেরোতে পারলে বাঁচি, শ্বাসরুদ্ধ হয়ে আসছে। ঠিক এই পরিবেশটা সৃষ্টি হবে। কেন, এটা তো প্রকৃতির দান নয়। তাহলে যদি সেই মন্দিরে মন খুলে পরিষ্কার কথা বলতে হয়, সেই মানসিকতা তৈরি করতে হয়, তাহলে কি করতে হবে? সেই মন্দিরটাকে পরিষ্কার রাখতে হবে, তাই তো? ঠিক তেমন নিজের বাড়ি আর নিজের শরীর দুটোই হচ্ছে মন্দির। তার জন্য বাড়ির বাস্তুটাকে ঠিক রাখতে হবে। বাড়ির বাস্তুটাকে ঠিক না রাখলে, দাদা ভাই যারা অনুষ্ঠানটা দেখছেন, আমি আপনাদেরকে বারবার বোঝাই, বাড়ির বাস্তু না ঠিকলে, যদি না ঠিক থাকে, তছনছ হয়ে যায় সারা বাড়ি। ছেলে মানুষ হয় না, অবাধ্য, উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল মানে মারাত্মক উচ্ছৃঙ্খল, নেশাগ্রস্ত হয়ে পড়বে, অনেক ক্ষেত্রে বাবা মার কথা শুনবে না, ডিমান্ড করবে আমাকে এটা দাও ওটা দাও, না দিলে তুমুল অশান্তি। দেখা যাবে মা বাবার গায়ে হাত দিয়ে বসলো। মেয়ে পড়ছে, মেয়ে বাইরে যাচ্ছে, মেয়ে পড়ছে, মেয়ে কোনো কথাই শুনবে না, একদম মেয়ে স্বেচ্ছাচারী হয়ে গেছে। সে যেটা বলবে এখন আপনাকে মানতে হবে। এমন এমনও মেয়ে আছে বলবে আমার এখনই বিয়ে দিতে হবে। ভাবতে পারছেন কোন জায়গায় চলে এসেছি আমরা? আমাকে এখনই বিয়ে দিতে হবে। বাবা মায়ের কিছু বলার ক্ষমতা নেই, করার ক্ষমতা নেই, নাহলে বাবা মায়ের উপর অশান্তি তুমুল। আর একটা স্টেজের পরে কোনো মা বাবা অশান্তি চায় না। এগুলো কিন্তু বাস্তুজনিত ব্যাপারে ম্যাক্সিমামটা হয়ে থাকে। বাড়িতে অসুস্থ হয়ে রয়েছে, আপনারা ওষুধ খাওয়াচ্ছেন, কিছুদিন ঠিক হচ্ছে, আবার বিছানায় পড়ে যাচ্ছে,
ভালো করে লক্ষ্য করে দেখবেন সেই বাড়িতে যেখানে উনি অসুস্থ হচ্ছে বাড়ির মধ্যে কোনো ড্যাম্প নেই তো। ড্যাম্প থাকলে ইমিডিয়েটলি ওটাকে রিপেয়ারিং করার চেষ্টা করুন, একদম পুরোপুরি। আর মাটি থেকে 3 হাত উঁচুতে শোয়ার চেষ্টা করুন সবসময়। আর্থিং পাওয়ারটা যেন শরীরে না লাগে, তাতে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। কেন শরীরের রক্ত চাপটা কিন্তু ব্লাড প্রেশার যেটাকে আমরা বলি সেটা কিন্তু প্রচন্ড পজিটিভ এনার্জিতে চলে। আর বেশি ঠান্ডার মধ্যে শুয়ে পড়লে সেটা কিন্তু নেগেটিভ এনার্জিতে গ্রো করতে পারে। দ্যাট মিনস বাত হতে পারে, অনেক রকম অসুখ ধরতে পারে, ঠান্ডা ধরতে পারে, শেরশাদ হাত আসতে পারে। যার জন্য অতটা উঁচু করে দেওয়া হয়েছে কেন, যে 3 হাত উঁচুতে অন্তত শুন। বাড়ি থেকে বাইরে থেকে যারা আপনারা আসলেন হঠাৎ জুতো টুতো নিয়ে পড়ে দরজার সামনে যেখানে ঢুকছেন ঠিক ঢোকার মুখে দরজার বাইরে হয়তো জুতোটা খুললেন, কিন্তু ওই একদম মুখটাতে 4 জোড়া জুতো পড়ে আছে ওখানে। এবার আমি ধরুন আপনার বাড়িতে গেলাম, আমাকে 4 জোড়া জুতোটা ক্রস করে তবে আমাকে যেতে হবে। তাহলে আপনার বাড়িতে কেন বাস্তুর দোষটা আসবে না আপনি বলুন? যদি একটা সাইড করে রাখি, পরিষ্কার রাখি, তাহলে আসে না? রান্নাঘরটা রান্নাঘরটা যদি বেসিনটা অপরিষ্কার, যে জলটা যেখানে সিঙ্কে জলটা ফেলছেন, সিঙ্ক থেকে পাইপটা চলে যাচ্ছে, সেই পাইপের গোড়াটা যদি ওখানে দেখা যাচ্ছে কোনো নানা রকম পোকামাকড় আরশোলা ঘুরছে, কেন বাস্তুর দোষ আসবে না? কেন কি গ্রহের মধ্যে এই এতগুলো যে প্ল্যানেট আমরা দেখি, প্ল্যানেটের মধ্যে সব থেকে কুগ্র আর ডেঞ্জারাস হচ্ছে রাহু। রাহু কাদের জন্য ভালো জানেন তো? যেমন যারা প্রমোটিং বিজনেস করে, যাদের মানে আজকে একটা বিল্ডিং করবো কালকে আমার না করলেও চলবে, যারা ফাটকাবাজি ব্যবসা করে তাদের জন্য রাহু কোনো কোনো ক্ষেত্রে ভালো, যারা শেয়ারের কাজ করে তাদের জন্য কিন্তু রাহু কিছু ক্ষেত্রে ভালো আবার কিছু ক্ষেত্রে খারাপ। কেন রাহু যদি ফেভারে এসে যায় হঠাৎ হঠাৎ করে টাকা দিয়ে দেবে, এত টাকা দেবে সেই মানে লোকটা সামলানো যাবে না, সে আবার জড়িত হয়ে যাবে ওই কাজের মধ্যে, যে আজকে 10 টাকা পেয়েছি আমি এই কাজে আরো লাগিয়ে দিই আর হয়তো 50 টাকা পাবো, ও দেখা গেল 10 টাকাটা চলেই গেল। রাহু হচ্ছে প্রলোভনকারী গ্রহ। মানুষের জীবনে প্রলোভন দেখা, একটা ছেলে একটা মেয়েকে প্রেম করায়, না জেনে প্রেমে এতটা গড়িয়ে গেল লাস্টে না বুঝে বিয়ে করতে বাধ্য, আমরা এখন বিয়ে করবোই। অথচ দেখা গেল হয় ছেলেটা নয় মেয়েটা, দুজনের মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে, যে আমি এই পারপাসে বিয়ে করব, আমি এই জন্য বিয়ে করব। হয়তো মেয়েটা ভাবছে ছেলেটার পয়সা আছে, আপাতত বিয়েটা করে নি না, তারপর ঠিক কিছু গুছিয়ে নেবো। বা ছেলেটা ভাবছে মেয়েটার পরিবারে বেশ কিছু জিনিস আছে, বিয়েটা একবার হোক না, তারপর মেয়েটাকে ইউটিলাইজ করে আমি তার বাড়ি থেকে কিছু সম্পত্তি নিয়ে নেবো। এই যে মনোভাবগুলো, এগুলো কিন্তু রাহু ক্রিয়েট করায়। কেন এটা পার্মানেন্ট সলিউশন নয়, পার্মানেন্ট কিছু নয় যে একদম সুন্দরভাবে করাবে। এটা কোনো রকমের চন্দ্র শুক্র কানেকশন নয় যে চন্দ্র শুক্রের মধ্যে করিয়ে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করাবে। যদি সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করায় তাহলে এতদিন ধরে প্রেমে করাবে না। আশা করছি আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন। তাহলে কি হচ্ছে, এটাও কিন্তু রাহু হচ্ছে, এই যে বললাম সিঙ্কের কর্নারে নানা পোকা মাকড় আরশোলা আসছে, তাহলে রাহু একদিকে নোংরা হয়ে গেল। এবার হইল সেফটি ট্যাঙ্ক। সেফটি ট্যাঙ্কে যখন আবর্জনা থাকে তার মানে রাহু বিদ্যমান সেখানে একদম। রান্নাঘরের পাশ থেকে ড্রেন, ড্রেন থেকে জল ক্রস করে যাচ্ছে, নির্ঘাত ওখান থেকে রাহু বিদ্যমান। যখন একটা সুইপার সকালবেলা আবর্জনা নিয়ে বহন করে করে যখন ভ্যাটে নিয়ে গিয়ে জমা করে ফেলে, যতক্ষণ ওই কাজটা করছে, নোংরা বহন করছে, ততক্ষণ তার মধ্যে রাহু বিদ্যমান থাকে। তাহলে আপনার সানসেটের ওখানে আপনারা জিনিসপত্র জামা কাপড় রেখে দিয়েছেন বা কিছু জিনিসপত্র বাক্স টাক্স রেখে আছেন, সেগুলো দীর্ঘদিন পরে ছাতা পড়ে গেছে, ধুলো পড়ছে ওখান থেকে, রাহু বিদ্যমান। আপনারা ঘরে শুয়ে আছেন, ঘরে পায়ে বিছানার মধ্যে পায়ের কাছে এক গাদা জামা কাপড় টাল করে পড়ে আছে, কি ভাবছেন আপনারা? অনুষ্ঠানটা দেখছেন না, চিন্তা করছেন না যে হ্যাঁ এটা আমাদের ঘরে বাস্তব? কিন্তু আপনি কি করবেন ভাবছেন, জায়গা নেই আপনার ঘরে, অপরিসীম জায়গা আছে, যদি মানসিকতা ঠিক থাকে, স্টোরেজ জায়গা আছে। কিনবেন বাইরে থেকে, ততটাই কিনুন জিনিসপত্র যতটা প্রয়োজনে লাগে, কাজে লাগে। অবাঞ্ছিত জিনিস কিনে ঘর জ্যাম করে তো কোনো লাভ নেই, তাতে পয়সা নষ্ট হয়। নষ্ট হওয়া মানুষ, এই আমি বললাম সেই একই কথা, রাহুল প্রবলেম আসছে। হয়তো ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে বিছানায় বালিশে শুয়ে আছেন, হয়তো একটা বিছানায় 3 জন শুচ্ছেন, দুটো করে বালিশের মাঝখানে 14,000 জিনিস, কোনো কখনো লিপস্টিক কাউর পড়ে আছে, কাউর পেন্সিল পড়ে আছে, কাউর কলম পড়ে আছে, এতটা করে জায়গা ব্লক করেছে বিছানার মধ্যে। মানে শুতে হলেও আপনাকে সাবধানে শুতে হবে, নড়ার জায়গা নেই। কিন্তু এগুলো ক্লিন করা যায়, করবো না, এই যে করবো না, আছে থাক না। সকালে ঘুম থেকে উঠে এ ঘর থেকে ও ঘরে গেলাম, গিয়ে আমি হয়তো দেখা যাচ্ছে একটা সোফা আছে বা সোফার মধ্যে বসলাম, সোফায় বসে চারদিকে তাকালাম, অগোছালো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যার মিনিংলেস, মানে দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, যে যে জায়গাটা রাখার জিনিস সেই জায়গাটা না থেকে আর এক জায়গায় পড়ে আছে। হয়তো বাড়িতে কোনো সময় কোনো কিছু ভালো কাজের জন্য কোনো একটা খেলনা বা কোনো জিনিস কিনেছিলেন, যে জিনিসটা আমাদের কাজে লাগবে বা খেলবো, দেখা যাচ্ছে ওইটার উপরে 4টে জামা কাপড় চাপিয়ে রেখে দিয়েছেন আপনারা। সেখান থেকে বসে আপনার দেখা যাচ্ছে রান্নাঘরের দিকটা দেখছেন, আপনি রান্নাঘরের মানে পুরো নোংরা ভর্তি হয়ে রয়েছে,
নোংরা ভর্তি বলতে কি, মশলার কৌটোগুলোকে সব তেল কাস্টে ধরে গেছে, বাসনগুলো আপনি যতই মাজাচ্ছেন না কেন বাসনগুলো নাকের কাছে নিলে একটা বাজে গন্ধ আসছে। হয়তো আপনারা বলবেন, দেবাশিস দা এত কি পরিপাটি করা সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি সুস্থ থাকতে হয় সম্ভব। কেন আমার কাছে একটা কথা হচ্ছে, আমি একটা কাজকে দুবারে কেন করব? আমি তো সে বাসন মাজছি, তাহলে আমি পরিষ্কার করে কেন মাজবো না? আমি তো সেই বাসনে রান্না করছি, সেই মশলার কোটো হাতে দিচ্ছি, তাহলে মশলার কোটোটা আমি পরিষ্কার কেন করব না? তাহলে রান্নাঘরের সিঙ্কের ওখানে কেন পোকামাকড় আরশোলা থাকবে? আমি কেন জায়গাটা ক্লিন করব না? কেন পাইপগুলোকে পরিষ্কার রাখবো না? কেন রাখা যায় না? রাখা যায়। যদি তাই বলেন তাহলে একটা কথা বলি, যখন জামা কাপড় ইস্ত্রি করে নিয়ে আসছেন সেটা তো চকচকে দেখছেন, সেটা তো পরিষ্কার করে পড়তে ইচ্ছা করছে, তাহলে ওই ক্ষেত্রে কেন নয়? কেন ডেকে নিয়ে আসবো রাহুকে? কেন ডেকে নিয়ে আসবো বাস্তুর দোষটাকে? এছাড়াও কিন্তু আরো বাস্তুর দোষ প্রবলেম ক্রিয়েট হয়। কোনটায় হয়? রান্নাঘর আর বাথরুম যদি পাশাপাশি থাকে, সাংঘাতিক বাস্তুর দোষ তৈরি হয়। সেখানে কি হয়, মানসিক অশান্তি সব সময় লেগে থাকে, অল টাইম লেগে থাকবে আপনার। মানে আপনার কোনো না কোনো কারণে আপনি একটা নতুন দোকান খুলছেন, হয়তো কোথাও টাকা পাবেন, পাওয়ার কথা ফাইনাল পেয়ে আমি দোকান খুলবো, টাকাটা পেলেন না। হয়তো খুলে ফেলেছেন, বিরাট করে চলছে, দুদিন চললো, 4 দিনের দিন বসে গেল। চাকরি করছেন, চাকরির স্থলে শত্রু লেগে গেল। প্রমোশন হওয়ার জায়গায় প্রমোশন আপনার না হয় অন্য লোকের প্রমোশনে বেরিয়ে গেল। দ্যাট মিনস এগুলো সব বাস্তু থেকে ক্রিয়েট হচ্ছে। আপনার বাস্তুতে নেগেটিভ, আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি যত অগ্রসর আগে হবেন আপনাকে নেগেটিভই জিনিস দেবে, আপনাকে পজিটিভ দেবে না। তাও যদি আবার বাথরুম আর টয়লেট কিচেনটা যদি পাশাপাশি হয়, আর প্লাস যদি নর্থ ইস্টের মুখে হয়ে যায়, তাহলে তো সাড়ে সর্বনাশ। ওখানে যদি জলের জায়গা থেকে থাকে বা নর্থ ইস্টে যদি সেফটি ট্যাঙ্ক থেকে থাকে, তাহলে তো আপনাদের শারীরিক অসুস্থতা কোনোদিন ছাড়বে না গো দিদি ভাই, যারা অনুষ্ঠান দেখছেন সত্যিই ছাড়বে না একদম। আমি আপনাদের ঘরের মনের মানুষে আপনাদেরকে বোঝাচ্ছি, এগুলোকে একটু কন্ট্রোল করুন না, একটু একটু ট্রাই করুন। আমি বলছি না যে আপনাকে কালকে সকালে উঠে সব পরিষ্কার করে ক্লিন করতে হবে, চেষ্টা তো করা যায়। যারা 7 থেকে 12 এর মধ্যে যেসব স্টুডেন্ট, যারা বাড়িতে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আমি তাদেরকে বলছি, তোমাদের ড্রেসটা অন্তত তোমরা ঠিকঠাক রাখো, তোমাদের পড়ার টেবিলটা ক্লিন করে রাখো, তোমাদের সাজার জিনিসটা ঠিকঠাক জায়গায় রাখো। এই যে ছড়িয়ে ছিটিয়ে ঘরে রাখছো, যার যার কাজ শেষে যদি করে না, তাহলে কিন্তু এই ঘরটা নোংরা হয় না। কিন্তু এই মোটিভ যদি তৈরি হয়ে যায়, আমি এখানে ছড়িয়েছে থাকো, কালকে তো আবার ওখান থেকে নিতেই হবে, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, জীবনে কিন্তু অনেক হেল্ড আপ হবে, অনেকটা জিনিস, পাওয়া জিনিস কপাল থেকে গড়িয়ে অনেকটা পিছনে চলে যাবে। যার জন্য আমি বলবো, যার যার কাজ শেষে করা ভালো, বাড়ি ক্লিন রাখুন। তারপরেও এই জিনিসগুলো এখন বর্তমানে ম্যাক্সিমাম ফ্ল্যাট বিল্ডিং কালচারে তৈরি হয়ে গেছে, ফ্ল্যাট কালচার হয়েছে। ফ্ল্যাটে আমি দেখেছি ম্যাক্সিমামটাই শুনতে পাই যে টয়লেটটা কিচেনটা একদম পাশাপাশি আছে। তবে আমি একটা ওপিনিয়ন আপনাদেরকে দিতে পারি, দেখুন এটাকে ভাঙা সম্ভব না, কি করবেন, 2-3টে জিনিস আপনাকে জানিয়ে রাখতে পারি, করা না করা আপনার উপরে। আপনি ঠিক কিচেনের মধ্যে, কিচেনের ওয়ালে দুটো কোনায় প্লাস্টারটা একটু চটাবেন, 3x3 একটা কপার প্লেট ঢুকিয়ে প্লাস্টার করে দেবেন। আবার তামা, কেন বলছি তামা, এমন একটা জিনিস, এমন একটা ধাতু যে প্রত্যেকটা ধাতুকে আগুনে ফেললে কিন্তু গলে যায়। আপনি তামাকে ফেলে দেখবেন তো, ও পাতকে পাতই থাকবে। তার মধ্যে অসীম সৌরশক্তি আছে, যে শক্তির মাধ্যমে সে কিন্তু নিজেকে গলতে দেয় না, যার জন্য সে অ্যাবজর্ব করার ক্ষমতা ভীষণ থাকে। অনেকে শখে দেখেন প্রবাল স্টোন কিনে পড়েন, অনেকে সোনায় বাঁধিয়ে পড়বো। আমি কিন্তু আমার মন থেকে বলি, বা যদি বা কেউ পড়েন বা কোনোদিন কোথাও থেকে কেনেন আপনারা পড়েন, তো আমি বলবো ওটাকে যদি পড়তেই হয় আপনাকে, তাহলে তামা দিয়ে পড়বেন, কাজে দেবে। যার যেটা শোভনীয়, যার যেটা কাজ করে, ভীষণ কাজে দেবে। সেক্ষেত্রে তামাটা লাগান। যদি বাড়িটা পরিষ্কার করতে পারেন, তাহলে একটা কথা বলতে পারি, ইন ফিউচারে যাতে এই মোটিভটা তৈরি না হয়, তার জন্য একটা ভালো পারদর্শী শিবলিঙ্গ বাড়িতে রাখতে পারেন। পারদশিব রাখার উদ্দেশ্য হচ্ছে, একটা কথা পরিষ্কার আপনাদেরকে বলি, যিনি পারদশিবটা অপরিসীম ভালো, এটা এর মানে এটা নয় যে আমি এখানে বসে বলছি বলে ওটা বিক্রি করার উদ্দেশ্যে আমার এখান থেকে নিয়ে যান, সেটা নয়। আপনি বাইরে থেকেও নিতে পারেন, আমার এখানেও আছে। কিন্তু একটা ভালো পারদের শিবলিঙ্গ বসান। আমি তো পাথরের শিবলিঙ্গ দিতে পারতাম, কিন্তু না, পাথরের শিবলিঙ্গ সেই কাজটা করবে না যেটা পারদের শিবলিঙ্গ করবে। পারদের শিবলিঙ্গ পুরো বাড়িটাকে একবার করে, বাড়িটাকে শান্তিটাকে ফিরিয়ে নিয়ে আসবে, অটোমেটিক্যালি মানুষের মোটিভগুলোকে চেঞ্জ করবে। একটু বড় বাড়ি যদি হয়ে যায়, তাহলে একটা অ্যান্টিক পিরামিডস বাড়িতে বসান। কারণ বাস্তুজনিত যত সমস্যা সবকিছুর মূল নিধনকারী হচ্ছে পিরামিড। কেন পৃথিবীতে সব থেকে ছুচুলো উচ্চকারী যে জিনিসগুলো আছে, তার মধ্যে সূর্যের রশ্মিটা আগে গিয়ে পৌঁছায়, সূর্যের কিরণটা আগে সে ক্যাচ আপ করে। দেখবেন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, একদিন
কোনো একটা কাগজকে পিরামিড আকারে তৈরি করে বাড়ির ছাদে দেবেন, কিছুক্ষণ থাকবে, আপনি গাটা হাত দেবেন, দেখবেন তাপটা কম আছে, যে মুখে ছুঁচলো জায়গাটা হাত দেবেন, দেখবেন হাতটা পুড়ে যাচ্ছে। তার রিজন হচ্ছে ওই জায়গাটা ভীষণ বড় ক্যাচ আপ করে সূর্যের তেজ। আর সূর্যের তেজ যে বাড়িতে পৌঁছায় না সেই বাড়িতে তো 110% বাস্তুর দোষ হয়। কিন্তু পিরামিডটা রাখলে কি হয়, সে যেখানেই থাক না কেন টাইপ অফ সোলার সে কিন্তু ক্যাচ করে, সে কিন্তু খুঁজে বেড়ায়, সে যেখানে সূর্য উঠেছে সেখান থেকে ক্যাচ করে সেই পিরামিডটাকে বাড়িতে রাখার উদ্দেশ্য, সে ক্যাচ করে সেই সূর্যের তেজটাকে বাড়িতে সারাটা দিন কিন্তু বাড়িতে স্প্রেড করতে থাকে। তাতে কি হয়, বাড়িটা নির্মূল হতে থাকে, প্রকৃতির মধ্যে থাকতে থাকে, সুন্দর থাকতে থাকে। সুতরাং আমার বলার উদ্দেশ্য যে আপনারা এটা করুন। আরেকটা কাজ করুন, এই যে বাড়িতে যখন বাস্তুর দোষ হয় না, শুধু অনেক ক্ষেত্রে বাস্তুর দোষ না হলেও কিছু সংখ্যক মানুষ আছে যারা ক্ষয়ক্ষতি করে বেড়ায়, মানুষের একে অপরের ক্ষতি করে, সেটা বাড়িতে কিন্তু মানুষের ক্ষতি হয়, বিরাট ভাবে ক্ষতি হয়। তো সেই ক্ষতিটাকে অ্যাবজর্ব করার জন্য, বাস্তু দোষটাকে নষ্ট করার জন্য প্রত্যেক পূর্ণিমাতে বা অমাবস্যার দিনকে গঙ্গা থেকে জোয়ারের জল তুলে নিয়ে আসবেন। সেই জলটা যে ঘর মোছা হচ্ছে তার মধ্যে জল 1 কাপ দেবেন, একটু কাঁচা দুধ দেবেন, একটু লবণ দেবেন, দিয়ে ঘরটা মুছুন। এই ঘরটা মুছতে 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 একটা আষ্টানি গন্ধ বেরোবে। আষ্টানি গন্ধ বেরোলে আপনি কনফার্ম হবেন যে আপনার বাস্তুর দোষ আছে। আইদার আপনার বাস্তু যদি ঠিক থাকে তাহলে আপনাকে কেউ ক্ষয়ক্ষতি করছে। এই আষ্টানি গন্ধটা যতদিন মুছবেন, 7 দিন 10 দিন 15 দিন মোছার পর অটোমেটিক্যালি একটা মজার জিনিস দেখবেন যে ওই গন্ধটা বন্ধ হয়ে গেছে, আর আসছে না। সেম জিনিস দিয়ে ঘরটা মুছবেন, সেই গন্ধটা কিন্তু আসবে না। তখন আপনি বলতে পারবেন যে আমাকে যে ক্ষয়ক্ষতি করেছিল তুলনামূলকভাবে কমতে আরম্ভ করেছে। এগেইন আবার যদি সে কোনো করে, সারা জীবন তো আপনি এইটা দিয়ে মুছতে পারেন না, লোকে দেখলে হাসবে। তার জন্য করণীয় কি, একটা রেমেডি। কি রেমেডি? একটা পাকুয়া মিরর আমার দরজার ভেতরে, মানে আপনার বাড়ির দরজার ভেতরে ইনস্টল করে দেবেন। যে ইনস্টল করার জন্য কি হচ্ছে, যাতে পরবর্তী অধ্যায়ে কেউ কিছু ক্ষয়ক্ষতি করলে সে যেন জিনিসটাকে অ্যাবজর্ব করে নেয়, আপনার ঘরে কারোর যেন ক্ষয়ক্ষতি হতে না দেয়। বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের উপর অ্যাপ্লাইটা বেশি হয়ে যায়, মানে বাচ্চারা তো বোঝে না, মানে হিংসাতে এগুলো হয় ম্যাক্সিমাম। আজকের ডেটে কি হয়ে গেছে, আজকের ডেটে সব থেকে বড় কাজ করে কোনটা, জেলাস, হিংসাটা বেশি কাজ করে। হিংসা আপনি লক্ষ্য করে দেখুন, আজকে আপনারা যত অশান্তি যেখানে দেখবেন সবের মাধ্যম হচ্ছে হিংসা। যদি হিংসা এই অক্ষরটা না থাকতো বা সেই বিদ্বেষ অক্ষরটা না থাকতো, তাহলে কিন্তু আজকে মানুষের মধ্যে মানুষের কোনো অশান্তির জায়গাটা থাকতো না। একজনের থেকে একজন মাইনে বেশি পাচ্ছে ওটাও হিংসা, এর বাড়ি থেকে ওর বাড়িতে ভালো রান্না হচ্ছে ওটাও হিংসা। একজন রাজনৈতিক মানুষ আর একজন উচ্চ জায়গায় চলে যাচ্ছে সেটাও হিংসা, আর একজন নিচে কেন চলে যাচ্ছে সেটাও হিংসা। একজন ভালো ড্রেস পরছে কেন সেটাও হিংসা, আর একজন করতে পারছে না তাই করতে পারছে না সেটাও হিংসা। সমস্ত জিনিসটা কিন্তু হিংসার মধ্যে দিয়ে শুরু, হিংসাতেই শেষ। সেই হিংসাটা, প্রলোভনটা, হিংসাটা যাতে সম্পূর্ণরূপে বাস্তব না ওঠে, যার জন্য দরজার ভিতরে একটা পাকুয়া মিরর লাগানো। সুন্দরভাবে বাড়িতে ঠাকুরের জায়গাতে একটা অষ্টলক্ষ্মীর প্রদীপ জ্বালান। কেন কি, এই অষ্টলক্ষ্মীর প্রদীপটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন আপনি পারদ শিবলিঙ্গ নিলেন না, বা আপনি ক্যান্টিক পিরামিড নিলেন না, কিন্তু সন্ধ্যেবেলা প্রদীপ তো জ্বালান। অষ্টলক্ষ্মী প্রদীপটার মধ্যে এমন মেটালের মধ্যে কিছু কপার দেওয়া আছে, আর এই অষ্টলক্ষ্মী যেটা আছে সেটাকে আমি নিজে হাতে না প্রত্যেকটা স্ট্যান্ডার গুলোকে আমি 8 রকম ফুল দিয়ে পুজোটা করে কমপ্লিট করে দিই। কেন করে দিই, অষ্টলক্ষ্মী যদি পুজোটা করা হয় তাহলে প্রদীপটা জ্বালালে কিন্তু পুরো বাড়িতে কিন্তু সৌন্দর্য বৃদ্ধি পায়, পুরো বাড়িতে কিন্তু শান্তি স্নিগ্ধতা আসে, পুরো বাড়িতে কিন্তু একদম সুন্দর শান্তিভাবে সবাই একত্রিত ভাবে থাকা যায়, যাতে কোনো রকম প্রবলেমেটিক না হয়। কেন আজকের ডেটে দেখুন দিদি ভাই দাদা ভাই যারা অনুষ্ঠান দেখছেন, সব থেকে 3টে সমস্যা, বড় সমস্যা। একটা হচ্ছে পড়াশোনার সমস্যা, দ্বিতীয় হচ্ছে আর্থিক সমস্যা, তৃতীয় হচ্ছে মানসিক সমস্যা। এই 3টে সমস্যাকে যদি ঠিকঠাক করা যায় তাহলে অটোমেটিক্যালি দেখবেন নিজের জীবনটা ইকুয়ালাইজেশনটা একদম ঠিক আছে, ইকুয়ালাইজড করে দেখবেন একদম বেস লেভেল ট্রিপল লেভেল যেগুলো আছে সব সমান সমান চলছে। তাহলে অষ্টলক্ষ্মী প্রদীপ একটা বাড়িতে জ্বালালে কি হয়, ছেলে মেয়েদের পড়াশোনাটাও ভালো হয়, মানসিক শান্তিটাও আসে, মা লক্ষ্মীর কৃপা লাভটা হয়, এমনকি বাড়ির বাস্তু দোষটাও কিছুটা খণ্ডন করে। কিন্তু অষ্টলক্ষ্মী প্রদীপটা জ্বালালে যে আপনার বাস্তুদোষ পুরোপুরি খণ্ডন হবে সেটা কিন্তু না, কিছুটা হলেও আঘাত দেবে বাস্তুকে, যাতে বাস্তুটা ঠিক হয়। পুরোপুরি করতে হলে তো পারদ শিবলিঙ্গ বা অ্যান্টিক পিরামিড আপনাকে বসাতেই হবে। যেমন বাস্তু প্রবলেমের জন্য ব্যবসা যারা করেন, যারা দোকান পাট আছে, ফ্যাক্টরি আছে, কিছুতেই ব্যবসা চলতে চায় না, বিক্রি আর হয় না যেন, আপনারা একটা ক্রিস্টাল প্লান্ট আর একটা স্বাস্তিক পিরামিড, এগুলো আমাদের এই আমরা যে পৃথিবীতে বাস করছি না, এখান থেকে ম্যানুফ্যাকচার হচ্ছে, হওয়ার পর শুধু একটু আধ্যাত্মিক জায়গা, ওই জায়গাটাকে একটু চার্জিং করতে হচ্ছে। দেখুন প্রত্যেকটা জিনিসের মধ্যে একদম লজিক্যাল কথা, যে আপনারা শুনুন বুঝুন ব্যাপারটা,
প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি ভগবানকে হাতের মুঠোয় আসে পাওয়া যায়? নেভার, কোনোদিন না। ভগবানকে ডাকতে হলে একটা ফুল চাই, যার মধ্যে আপনি অনুপ্রেরণাটা দেবেন ভেতর থেকে, যে মা আমাকে একটু আশীর্বাদ করো। তো আপনি কি বলে মাকে দেবেন? একটা ফুল। তাহলে ফুলটা প্রকৃতি থেকে হচ্ছে। আমি যে জিনিসগুলো বলছি সবটাই কিন্তু প্রকৃতি থেকে তৈরি, এটাও কিন্তু এখান থেকেই তৈরি হচ্ছে। হয়তো কোনো কোম্পানি কোনো ফ্যাক্টরি বানাচ্ছে, সেটাকে সেই নিয়ম অনুসারেই বানাচ্ছে, তার মধ্যে অনুপ্রেরণা আমার কিছু রয়েছে যাতে আপনার সেই কাজটা করে বাড়িতে গিয়ে, তাহলে সেই জিনিসটা আপনি বাড়িতে চালাচ্ছেন। সুতরাং এরকম ভাববেন না কখনো যে আমার ওই জিনিসটা নিলেই ভালো আর না নিলেই খারাপ। নেওয়া না নেওয়া সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপরে, আপনি নিলেও ভালো না নিলেও ভালো। কিন্তু শুধু একটা কথা বলবো, বাড়ির বাস্তুটাকে গৃহ মন্দির করে তুলুন। কেন আমি এটা চাই না যে খারাপ হয়ে যাক বাড়িটা, এটা চাই না বাড়ি নষ্ট হয়ে যাক। বাড়ি নষ্ট হলে আর কোনো দিক থেকে কোনো কিছু করা যাবে না। কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে, কোনো হরোস্কোপ দেখিয়ে আপনি 10টা স্টোন পড়ে আপনার জীবনটাকে সংশোধন করা যেতে পারে না। অনেক বাড়িতে এই বাড়িতে বাস্তুর জন্য যারা লংজিভিটি দেখা যাচ্ছে 50, 100 বছর, 80 বছর বাঁচার কথা, অনেক মানুষ তাড়াতাড়ি চলে যায়। কেন? বাস্তুর জন্য। আরো যদি জানতে হয় এই বাস্তু সম্পর্কে, আপনারা জানেন যে আমি 12-14খানা বই লিখেছি, যে বইগুলো আজকে আপনাদের আশীর্বাদে, আপনাদের অনুপ্রেরণাতে সব জায়গায় জনপ্রিয়, ঘরে ঘরে পৌঁছে গেছে, এমনকি সমস্ত বিদেশে অব্দি চলে যায়। আমাদের বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট থেকে প্রত্যেক দিন হয়তো 100-150 করে বই মানুষ চলে যাচ্ছে পার্সেলে। কেন কি? সব বইয়ের অর্ডার, সব অষ্টলক্ষ্মী চৌকির অর্ডার, অষ্টলক্ষ্মীর প্রদীপের অর্ডার, পারদ শিবলিঙ্গের অর্ডার, ক্রিস্টাল প্লান্টের অর্ডার, স্বাস্তিক পিরামিডের অর্ডার, অ্যান্টিক পিরামিডের অর্ডার। এই অর্ডারগুলো প্রত্যেক দিন দেখবেন পেটি পেটি করে বেরিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? পার্সেল ঘরে ঘরে লোকে পৌঁছাচ্ছে। কি কারণে? জানে দেবাশিস দার ওখান থেকে জিনিসটা আসছে। যারা বাইরে বসে আছেন, কলকাতার বাইরে যে কোনো জায়গাতে আছেন, আপনারা আসতে পারছেন না, অথচ জিনিসটা নিতে চাইছেন, ট্রাই করে দেখতে পারেন যদি ইচ্ছা থাকে। তবে নেবার আগে একটা শর্ত রইল আপনাদের সাথে আমার, নেবার আগে ভেবে নেবেন। এটা ভাববেন না কি এই জিনিসটা নিলে আপনার ভাগ্যের পরিবর্তন 100% হয়ে যাবে, আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন। আমি কিন্তু এই কাজ করতে পারি না, বড়লোক করতে পারবো না। আপনাকে স্বাভাবিক রাখার চেষ্টা করব। যে সংগ্রামটা পুজো শিখে আমি শিখেছি, আমাকে এটাই আমার গুরুদেব শিখিয়েছেন, মানুষকে সুস্থ স্বাভাবিক রাখার চেষ্টা করো, প্রলোভন দেখানো নয়। সুতরাং এর মধ্যে কোনো প্রলোভন নেই। ইচ্ছা হলে নেবেন, নালে নেবেন না। অর্ডার করুন। নিজে সুস্থ থাকতে হলে নিজের রেমেডিটা নিজেই করুন। আপনাদের মন যদি ডাকে আপনারা আমাদের হেল্পলাইনে ফোন করবেন, জিজ্ঞেস করবেন ভাই একটা পারদ শিবলিঙ্গ কত দাম, বলবে। প্লাস আপনাকে এক্সট্রা কুরিয়ার সার্ভিস চার্জটা দিতে হবে, ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে। হয়তো 200 কি 300 টাকা এক্সট্রা যেটা আছে সেটা আপনার থেকে চাইবে। আপনি ওই সমস্ত টাকাটা দেখুন নিচে কতগুলো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাচ্ছে, অ্যাকাউন্ট নাম্বারে জমা করে দিন। জমা করে দেওয়ার পরে পরে ফোন করুন, ফোন করে জানান আমি এই ব্যাংকে এত টাকা দিয়েছি। ওরা সঙ্গে সঙ্গে চেক করবে, চেক করে দেখে নিয়ে আপনার বাড়ির উদ্দেশ্যে আপনার ঠিকানা মতন সবকিছু করে গুছিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে দেবেন। আপনি ঘরে বসে 3 থেকে 4 দিনের মধ্যে জিনিসগুলো পেয়ে যাবেন, কোনো চিন্তার ব্যাপার নেই। কারণ দেবাশিস মুখার্জির এখান থেকে একটাই জিনিস আছে, সত্যি ব্যাপারটা পুরোপুরি একদম মানে গঙ্গা জলের মতো বয়ে বেড়ায়, এখানে কোনো রকম কিছু ব্যাপার নেই, নিশ্চয়ই পৌঁছে যাবে। আর যারা মনে করো আমার সাথে বম্বেতে, দিল্লিতে, ব্যাঙ্গালোরে দেখাতে চাইছেন, গুয়াহাটিতে দেখাতে চাইছেন, ওর দেখুন নামটা আসছে, কবে কবে আছি, ইমিডিয়েট ফোন করে কমপ্লিট করে নিন। আমি যেদিনকে পৌঁছাবো সেদিনকে সকালে কিন্তু বুকিং নাম্বারে ফোন করে বুক করলে কিন্তু সেদিনকে আমি দেখবো না। তার কারণ হচ্ছে আমার সিস্টেম একদম একদম পুরো সিস্টেমেটিক চলি। আমি কিন্তু একদম প্রকৃতির মধ্যে থাকি, প্রকৃতি নিয়েই চলি আমি। আনন্যাচারাল বা আনওয়ান্টেড এক্সপায়ার যে টাকার দরকার আমার আছে, যে আজকে এসে গেলেন চলুন আপনাকে দেখেই দিই, আমি এরকম ব্যাপার নেই, এত টাকার দরকার আমার নেই। আমি এই জন্য অ্যাস্ট্রোলজিটা করি না। আমি করি কেন? হাসাতে হাসতে। এটা মাথায় রাখবেন কথাটা। যারা যারা আমাকে দেখাতে চাইছেন না বা দেখাবেন না, দরকার নেই, এমনি পাওয়া যাচ্ছে। আমাদের রবিবার থেকে রবিবার 8 দিনই খোলা, মাসে 30 দিনই খোলা, 10টা থেকে 6টা অবধি। সরাসরি আসুন, ওখানে সাজানো আছে, দেখুন, দাম দিন, ওখান থেকে কিনে নিয়ে চলে যেতে পারেন। আমাকে দেখানোর দরকার নেই। আমাকে দেখাতে হলে যদি সোমবার করে আমি বসি, সোমবার করে আপনার আগে থেকে নামটা লেখান, কিন্তু সিরিয়াল নাম্বারটা আসার সময় পাবেন সোমবার সকাল 10টা থেকে 12:30। এর মধ্যে আপনি আসবেন, 10টা থেকে নাম লেখা শুরু হয়, কিন্তু 12:30 হয়ে গেলে কিন্তু আর কোনো লোকের নাম লেখা হয় না। কেন? স্টপ। ওই যে বললাম সিস্টেমের মধ্যে চলি। এবার যদি আপনার মন চায় আপনি আসবেন, একটু সময় আমাকে দিতে হবে, ওখানে টাইম দেবেন একটু, কারণ আমাকে আপনার কথা বুঝতে হবে, শুনতে হবে। তারপরে কি করব, কোন পুজো করব, কোন গ্রহের প্রতিকার করব, কি করব, সেটা একটু আমার উপর ছাড়লে ভালো হয়, তাহলে আমি আমার স্বাধীনভাবে করতে পারি। আজকে অনেক কিছু বললাম বাস্তু নিয়ে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আজকে থেকে লেগে পড়ুন, আপনার বাড়িটাকে আপনারা ঠিক করুন। ভাই বোনদের বলছি তোমরাও লেগে পড়ো, নিজের বইটই গুছিয়ে রাখা শুরু করে দাও। আজকে আসছি, আবার আগামী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ভালো থাকুন, একে অপরকে ভালো রাখার চেষ্টা করুন। নমস্কার।